নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের দেশ তথা সারা পৃথিবীতে স্তন ক্যান্সারের যে ঘটনা সেটা ক্রমাগত দিনে দিনে বেড়ে চলেছে। কি কি লক্ষণগুলো দেখা দিলে আমাদের স্তন ক্যান্সার হতে পারে সেটা জানতে আজকে আমরা এই বিশেষ আলোচনায় এসেছি NH নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট অঙ্কোলজিস্ট, গাইনোকোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডক্টর কৌস্তব বাসুকে। স্যারকে আমাদের প্রথমে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। স্যার, আজকে যে বিষয় নিয়ে আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে যেহেতু স্তন ক্যান্সারের ইনসিডেন্ট খুবই বেড়ে চলেছে, কোন লক্ষণগুলো দেখা দিলে আপনাদের কাছে যাওয়া দরকার? যদি কোনো বড় কিছু টিউমার বা লাম্প কিছু ব্রেস্টের ফ্যাটের মধ্যে পাওয়া যায় বা নিপল এরিয়াতে পাওয়া যায়, তখন কিন্তু এবং সেটাকে দেখতে হবে যে তার সাইজটা বাড়ছে কিনা দিনকে দিন। তো নিজে একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা, প্রত্যেক মাসে মাসে আয়নার সামনে দাঁড়িয়ে দুটো ব্রেস্টকে কম্পেয়ার করে দেখা যে কোনো এসিমেট্রি হচ্ছে কিনা, মানে একটার সাথে আরেকটা কোনো অসামঞ্জস্য আছে কিনা। এবং ধরুন কেউ যদি একটা লাম্প মতো পেলেও সেটা সাইজটা প্রোগ্রেসিভলি বাড়ছে কিনা। পেন একটা ইম্পর্টেন্ট, যে কোনো সেখানে কোনো পেন হচ্ছে কিনা। সেকেন্ড, কোনো নিপল থেকে ডিসচার্জ হচ্ছে কিনা, এক্সেসিভ মানে অ্যাবনর্মাল ডিসচার্জ, যেটা ওনার বয়সে হওয়ার কথা না। এমন মহিলা যাদের ধরুন স্তন্যপান করান না, বাচ্চারা অনেক বড় হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ হয়, সেটা মিল্ক ডিসচার্জ হতে পারে বা কোনো ব্লাডি ডিসচার্জ হতে পারে, সেটা কিন্তু স্বাভাবিক নয়। অবশ্যই সঙ্গে সঙ্গে কোনো অঙ্কোলজিস্ট বা ব্রেস্ট সার্জন, গাইনোকোলজিস্ট তাদের কাছে গিয়ে একবার ইভ্যালুয়েট করা উচিত, যেটা সেটা স্বাভাবিক কি স্বাভাবিক নয়। যেটা বললাম যে লাম্প যদি প্রোগ্রেসিভ সাইজ বাড়ে লাম্পে। আচ্ছা, আর্মপিটে অনেক সময় অনেকের সমস্যা থাকে, কারোর মনে হচ্ছে যে এটা অ্যাসিমেট্রি, বাঁ দিকের সাথে ডান দিকের একটা ডিফারেন্স হচ্ছে। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে কিন্তু যারা পোস্ট নেটাল বা ল্যাকটেটিং মাদার, তাদের ক্ষেত্রে আর্মপিটের একটা সোয়েলিং হতে পারে, অনেক সময় দুধ ওখানে জমতে পারে, সেটা খুব কমন। বাট এই গ্রুপের মহিলা ছাড়া যারা ধরুন ল্যাকটেটিং নন, স্তন্যপান করাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আর্মপিটে কোনো যদি এরকম সিস্ট থাকে বা কোনো ফ্যাটি, অনেক সময় সেটা ফ্যাট গ্লোবিউল হয়, সারা বডিতে বাকি জায়গায় চর্বি জমার সাথে ওখানেও আর্মপিটেও চর্বি জমছে, কিন্তু তাও একটা সচেতন হওয়া এবং ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়া যে সেখানে কোনো রকম কোনো অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে কিনা। তো আর অবশ্যই বাকি যে ক্যান্সারের সিমটমগুলো আমরা সঙ্গে সচেতন, যে ওয়েট লস, হ্যাঁ, যদি কোনো খাওয়া দাওয়ায় অনীহা, হঠাৎ করে ধরুন লাস্ট 3 মাসে 10 কেজি ওয়েট লস, হ্যাঁ, জামা কাপড় ঢিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ, রুগ্ন হয়ে যাচ্ছেন, অল্প সিঁড়ি ওঠানামা করলে নর্মাল কাজ যেটা আপনি অনায়াসে করতে পারতেন, সেইটাতে হয়তো কোনো জায়গায় একটা মনে হচ্ছে না, আমার একটা ধকল হচ্ছে, সারাদিনের কাজে একটা ধকল হচ্ছে, এইগুলো কিন্তু একটা মেটাস্ট্যাটিক ক্যান্সার, মানে যেমন ক্যান্সার যদি ছড়িয়ে যায়, আর্লি সিমটমে কিন্তু এগুলো হবে না। যদি ক্যান্সার অনেক জায়গায় লাঙে ছড়িয়ে গেছে, লিভারে ছড়িয়ে গেছে, তখন কিন্তু এরকম সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারেন। তো সেইগুলো কিন্তু আমরা অ্যাডভান্স স্টেজের, বাট অবশ্যই সেই এরকম হলে ব্রেস্ট ইভ্যালুয়েশনটাও দরকার। ব্রেস্ট ক্যান্সার যাদের হয় তাদের এজ গ্রুপটা মোটামুটি কি? ব্রেস্ট ক্যান্সারের এজ গ্রুপ কিন্তু এইগুলো মূলত, যে ব্রেস্ট ক্যান্সারটা আমরা বলছি, সেটা মূলত কিন্তু হরমোন পজিটিভ ক্যান্সার হয় মেজরিটি, এবং সেই হরমোন পজিটিভ ক্যান্সার কিন্তু শরীরে যখন হরমোন আছে এই সময়টার মধ্যেই সীমাবদ্ধ থাকে মেজরিটি। তো মোটামুটি রাফলি দেখা গেছে যে 35 to 45 এই গ্রুপটায় কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ইনসিডেন্সটা অনেক বেশি। তারপরেও যে হয় না তা নয়, কিন্তু মেজরিটি এই সময়টাতে বেশি হয়। এবং যদি আমরা বলি যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার, এই দুটো ক্যান্সার কিন্তু জেনেটিক ক্যান্সার, মানে আমরা বলি হেরিডিটারি ক্যান্সার, মানে এক জেনারেশন থেকে এক জেনারেশন এই ক্যান্সারের জিন কিন্তু বাহিত হয়। এবং সুতরাং যার ফ্যামিলিতে ব্রেস্ট এবং ওভারির ক্যান্সারের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারটা আরও এগিয়ে যেতে পারে। তার এজ কিন্তু হয়তো দেখা গেল 30 বছর বয়সে এই ক্যান্সার ডায়াগনোসিস হলো। তো সুতরাং বয়সটা স্পেসিফিক্যালি যদি আমরা বলি থার্ড ডিকেড, মানে 3 and 4 দশকের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকে, এক্সেপশন অবশ্যই হয়, কিন্তু এই গ্রুপটার মধ্যেই আমরা দেখেছি। স্যার, মেনোপজের পরে কি ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকতে পারে? হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে মূলত আমি যেটা বলছিলাম, যে কারণটা দেখা গেছে যে ইস্ট্রোজেন তার বেশি হওয়ার কারণে কিন্তু এই ক্যান্সারগুলো হয়। তো
তো পেরিফেরাল ইস্ট্রোজেন বলে আমাদের ব্যাপার আছে, কারণ মেনোপজ আপনি যখন বললেন তার মানে তার শরীরে সবাই আমরা জানি যে মেনোপজ হয়ে গেলে হরমোন, মহিলাদের ক্ষেত্রে হরমোনের পরিমাণটা শরীরে কমে যায়, প্রায় জিরোই হয়ে যায়, একদম হরমোন লেস হয়ে যায়। তো তাহলে কী করে আপনি ডাক্তারবাবু বলছেন যে আপনি হরমোন পজিটিভ টিউমার আসতে পারে? তার মানে আমাদের আদার সোর্সেস অফ হরমোন বডিতে আছে যেখান থেকে কিন্তু এস্ট্রোজেন তৈরি হতে পারে। তার একটা সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে বডি ফ্যাট। তো মূলত যারা মেদ বেশি, অত্যধিক বেশি মেদ, ওবিজ যে মহিলারা আছেন, তাদের কিন্তু এই মেনোপজের পরেও কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে ক্যান্সার হওয়ার, কারণ এস্ট্রোজেনের সোর্স তার বডি ফ্যাট থেকেই আসছে, এবং সেটা কিন্তু এই কিছুটা স্টিমুলেশন করে কিন্তু ক্যান্সার চেঞ্জ করতে পারে এবং ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আচ্ছা স্যার, ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে আমাদের পিরিয়ডের কি কোনো রিলেশন রয়েছে? কন্ডিশন আছে যেটাকে আমরা বলি ফাইব্রো অ্যাডেনোসিস, হ্যাঁ, যেটা খুব কমন কন্ডিশন। মেয়েরা সবসময় বলে দেখবেন পিরিয়ডের সময় ব্রেস্টের পেনটা অনেক বেড়ে যায়, হ্যাঁ, খুব কমন কন্ডিশন। এটাও কিন্তু এস্ট্রোজেন রিলেটেড, হরমোন রিলেটেড, কিন্তু এটা ক্যান্সার নয়, ইট ইজ আ বিনাইন কন্ডিশন। এবং সেখানে যে পিরিয়ডসের সময় কিন্তু পেনটা অনেকটা বাড়ে, আবার দেখা যায় যে পিরিয়ড চলে বন্ধ হয়ে গেলেই কিন্তু এই পেনটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই তাদের ক্ষেত্রে, কিছু হরমোনাল ট্রিটমেন্ট মাঝে রেয়ারলি যদি খুব পেন হয়, খুব সেটা প্রোগ্রেসিভ হয়, সেই ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে মোস্টলি এক্সারসাইজ, কিছু চেঞ্জ ইন ডায়েট, কিছু আমরা যেগুলো বললাম সাপ্লিমেন্ট, ওষুধ দিই, সেগুলোতেই অনেকটা কন্ট্রোল হয়ে যায়। ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তাদের কি প্রত্যেকেরই ব্রেস্ট বাদ দিতে হয় এরকম একটা ধারণা রয়েছে? তো আজকালকার দিনে এরকম ধারণা রাখার কোনো মানেই নেই, কারণ প্রচুর রিসার্চ হয়েছে এই ব্রেস্ট ক্যান্সারের যে ব্রেস্ট প্রিজার্ভেশন সার্জারি আমি বলি, সেটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, এবং তাতে কিন্তু মেজরিটি ক্ষেত্রে ব্রেস্ট বাদ দেওয়ার প্রয়োজন লাগছে না। পুরোটাই ডিপেন্ড করে তার কি অবস্থায় সে প্রেজেন্ট করছে। এই যে আজকে আমরা আলোচনা যে করছি, আলোচনা করার উদ্দেশ্যটাই হচ্ছে মহিলাদের ব্রেস্ট টিউমার সম্বন্ধে সচেতন করা। সচেতন হলেই আর্লি প্রেজেন্টেশন হবে। খুব একদম প্রাথমিক অবস্থাতে আমাদের কাছে আসবেন। একদম প্রাথমিক অবস্থা মানে সাইজ অফ দ্য টিউমার। যদি সাইজটা একটা ধরুন একটা ছোট্ট বাদামের সাইজে হয়, তার মানে রাফলি 1.5 to 2 সেন্টিমিটার, তার মধ্যে যদি আসে, তার সারাউন্ডিং আমি অনেকটা কিন্তু ফ্যাট পেয়ে যাচ্ছি, এবং তার ফলে আমি কিন্তু ব্রেস্ট টিস্যুটা অনেকটা কনজার্ভ করতে পারছি। আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে মার্জিন, মানে ওই টিউমার এবং তার চারপাশে আমি কতটা মার্জিন সেভ করতে পারছি। এবং যদি ধরুন অ্যাডভান্স কেসেও যখন পেশেন্ট আসে, আমরা তখন রিস্ক ফ্যাক্টর কিছু দেখি, যে অন্যান্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে কি না যে ক্যান্সারটা ফিরে আসার বা রেকারেন্স হওয়ার। যদি সেই হাই রিস্ক ফ্যাক্টরগুলো না থাকে এবং ক্যান্সারটা যদি ওর একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে, সাইজটা ছোট হয়, তাহলে কিন্তু ব্রেস্ট কনজারভেশন করা যায়, এবং সেটা নিজের টিস্যু থেকেই করা যায়, কোনো আমাকে এক্সট্রা কোনো বাইরে থেকে ইমপ্লান্ট দিয়ে করতে হচ্ছে না। কিন্তু যেখানে অনেকটা ব্রেস্ট টিস্যু লস হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা লস হওয়া সত্ত্বেও সেই যে জায়গাটা যেখানটায় ক্ষতি হচ্ছে, ডিফর্মিটি হচ্ছে, সেই জায়গাটাকে পূরণ করার জন্য অনেক সময় কিছু ন্যাচারাল ইমপ্লান্ট ব্যবস্থা করা যায়। ন্যাচারাল ইমপ্লান্ট মানে আশেপাশের জায়গা থেকে একটা টিস্যু নিয়ে আমরা যেটাকে গ্রাফট বলি, সেই গ্রাফট দিয়ে সেটাকে পরিপূরণ করা যায়। অথবা তাতেও যদি না হয়, তার সঙ্গে অ্যাড অন সিলিকন কিন্তু বা এই ধরনের কিছু মেকানিক্যাল কিছু ডিভাইস দিয়ে ওখানে ওটাকে পূরণ করা সম্ভব। তার মানে বেস্ট হচ্ছে যদি আমরা ন্যাচারাল নিজের ব্রেস্টের টিস্যু দিয়েই যদি সেটাকে পূরণ করতে পারি, সেটা সম্ভব যদি একদম ছোট টিউমার থাকে। যদি ধরুন অনেকটা টিস্যু বাদ দিতে হলো, সেই ক্ষেত্রে আমরা চারপাশের যে মাসেল আছে সেই মাসেলটাকে ঘুরিয়ে নিয়ে ওখানে ফ্ল্যাপ করা সম্ভব, এবং বিভিন্ন টেকনিক্স অফ ফ্ল্যাপস আছে যেগুলো দিয়ে ব্রেস্ট সুন্দরভাবে আবার রিমডেলিং করে একদম সিমেট্রিক্যাল করে দেওয়া সম্ভব। তারপরেও যদি ধরুন আরও অনেকটা বাদ দিতে হলো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা স্কিন প্রিজার্ভ করে, যেটা আমি বললাম মাসেল, তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু সিনথেটিক ইমপ্লান্ট দিয়ে ব্রেস্ট কিন্তু কনজার্ভ করা সম্ভব, এবং এক্স্যাক্টলি সেম সিমেট্রিক্যাল ব্রেস্ট করে দেওয়া সম্ভব। স্যার, প্রতিরোধের উপায়? প্রতিরোধের উপায় সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। প্রত্যেক মহিলাদের জানা উচিত কিভাবে ব্রেস্ট এক্সামিন করতে হয়। প্রচুর ভালো সোর্স আছে ইন্টারনেটে, তারা
খুঁজলেই পাবেন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কীভাবে করতে হয় সুন্দরভাবে ডাক্তারবাবুরা আছেন যারা ডেমনস্ট্রেট করে দিয়েছেন, সেগুলো খুঁজলেই পাওয়া যাবে। সেটা করে দেখা, যেটা বলছিলাম জেনেটিক বা হেরিডিটারি রিস্ক যাদের ফ্যামিলিতে আছে তাদেরকে আরও বেশি সচেতন হওয়া যে আমার ফ্যামিলিতে আছে, আমাকে এই অবস্থায় করতে হবে। আর একটা জিনিস বললাম যে যাদের ক্ষেত্রে হাই রিস্ক ফ্যামিলিতে হেরিডিটারি ক্যান্সার হওয়ার, তাদের ক্ষেত্রে একটা জিন থাকে যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটাকে বলি BRCA 1 and 2 জিন। এই BRCA জিনটা কিন্তু বোথ ওভারি অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার করতে পারে। তো যদি ধরুন কারোর ক্ষেত্রে BRCA জিন পজিটিভ আছে এবং সেই পেশেন্ট কিন্তু অ্যাট হাই রিস্ক অফ ডেভেলপিং ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার ইন ফিউচার। ধরুন আজকে একজন আমার মায়ের আমি ওভারিয়ান ক্যান্সারের অপারেশন করেছি, ট্রিটমেন্ট করছি, পেশেন্ট সুস্থ হয়ে গেছেন। তার আমার মনে হলো দেখে একটা জেনেটিক টেস্টিং করা উচিত। তার টেস্টিং করা হলো, তাদের দেখা গেল যে BRCA জিনটা অ্যাবনর্মাল। সঙ্গে সঙ্গে আমরা বলি তার মেয়েরও করা উচিত। এই মহিলা ধরুন এখন 26 বছর বয়স, তার একটা বাচ্চা। হ্যাঁ, তো তাকে আমরা বললাম যে দেখুন আপনি কিন্তু অ্যাট হাই রিস্ক অফ ডেভেলপিং, আপনার ক্ষেত্রেও BRCA জিন পজিটিভ, সো ইউ আর অলসো অ্যাট হাই রিস্ক অফ ডেভেলপিং ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার ইন ফিউচার। আপনার যখন আরেকটা বাচ্চা হয়ে যাবে, ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে, আপনি কিন্তু ওভারিটা বাদ দিয়ে দিতে পারেন। এবং তখন আরেক স্বাভাবিকভাবেই কোয়েশ্চেন আসে যে তাহলে কি আমার ব্রেস্ট ক্যান্সারও হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তাহলে কি ব্রেস্ট ক্যান্সার কোনোভাবে আমার ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট বাদ দিয়ে আমার সম্ভব? সেটাও কিন্তু সম্ভব। প্রোফাইল্যাকটিক ম্যাস্টেকটমি, যেটাকে আমরা বলি প্রিভেন্টিভ ম্যাস্টেকটমি, এবং তার রিকনস্ট্রাকশন, তো সেটাও কিন্তু সম্ভব। সেটা আজকের দিনে পসিবল। এবং বোথ ব্রেস্ট বাইল্যাটারাল ম্যাস্টেকটমি, মানে পুরো দুটো ব্রেস্ট টিস্যু বাদ দিয়ে এবং সেখানে আর্টিফিশিয়ালি ইমপ্লান্ট করে অ্যাসোসিয়েটেড, যেটা আমি বলছিলাম, অন্য চারপাশের মাংস নিয়ে সম্পূর্ণভাবে ব্রেস্ট টিস্যু কিন্তু ক্রিয়েট করে দেওয়া সম্ভব। তাতে কিন্তু সম্পূর্ণ ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করার রিস্ক থাকে। স্বাভাবিকভাবেই আমাদের মতো দেশে এটা অ্যাকসেপ্টেন্স এখনও নেই, কাউকে কাউন্সেল করলেও তারা রাজি হন না। সেই ক্ষেত্রে অবশ্যই আছে যে আমাদের স্ক্রিনিং টেস্ট যেগুলো আছে, সেখানে একটা বললাম সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, আর একটা হচ্ছে ইমেজিং। সেই ক্ষেত্রে আইদার কারোর ক্ষেত্রে সেটা আলট্রাসাউন্ড ইমেজিং হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা ম্যামোগ্রাফি হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা MRI হতে পারে। তো মূলত বাড়িতে সব থেকে ইজি ওয়ে টু ডায়াগনোস সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যে কোথাও কিছু পাচ্ছি কি না সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে দেখানো। আর যেটা আমি বলছিলাম যে কিছু অ্যাবনর্মাল সাইন্স, কোনো ডিসচার্জ হচ্ছে কি না বা কিছু, সেইগুলোতে যদি আগে ভাগে আমরা চলে যেতে পারি তাহলে কিন্তু আমরা ডায়াগনোসিস আর্লি করতে পারবো। আর একটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশন, যেহেতু আমি বললাম ওবেসিটি ইজ এ ইম্পর্টেন্ট কজ। এটা কিন্তু সব এজেই, এমন নয় যে শুধু পোস্ট মেনোপজাল, মেনোপজ হয়ে তারপরে ওবেসিটি ইজ আ রিস্ক ফ্যাক্টর। সব এজেই কিন্তু ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর। তো আমাকে ওবেসিটি মানে মেদ কমাতে হবে, খাওয়া দাওয়ার চেঞ্জ, এক্সারসাইজ, এগুলো লাইফস্টাইল চেঞ্জ করলে কিন্তু আমরা হরমোনের লেভেলটা বডিতে কমাতে পারি। স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ ক্যান্সারের রিস্কটা কমে যাচ্ছে। তার সাথে ব্রেস্ট ক্যান্সারে অবশ্যই কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যেটা হচ্ছে স্তন্যপান করানো। যদি আমি স্তন্যপান করাতে পারি এবং সাপোজ আমার যদি দুটো বাচ্চা হয়, তাকে আমি প্রায় 1-2 বছর করে ব্রেস্ট ফিডিং করানো হয়েছে, তাতে ব্রেস্ট রিস্ক কিন্তু অনেকটাই কমে। প্লাস প্রেগনেন্সি প্রেগনেন্সি হওয়াটাও কিন্তু অ্যাজ সাচ প্রোটেক্টিভ ফর ব্রেস্ট ক্যান্সার। তো লাইফস্টাইল চেঞ্জ, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, ওয়েট রিডাকশন, এগুলো কিন্তু আমার প্রিভেনশন ফর ব্রেস্ট ক্যান্সার। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম, এবং যেহেতু ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের সচেতনতা বাড়াবার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাই আশা করি দর্শক বন্ধুরা আপনাদের এই আলোচনা অনেকটাই সমৃদ্ধ করবে, সচেতন করবে। আপনারা এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের জানাতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন হন। নমস্কার।